আবার সবগুলো স্লাইড যে বই থেকে আমরা ফলো করেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বইয়ের নাম ছিল কি যেন বলতো, যে বইটা আমরা ফলো করি? হুম, বইটি মনে তুমি খুলে দেখা নিত, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দুইটা বইয়ের রেফারেন্স আছে আউটলাইন, একটা হলো টেক্সট বুক আর একটা রেফারেন্স বুক। হ্যাঁ, বলতো বইয়ের নাম কি? স্যার ভাই ভাই, একটা তো একটা ভাই তো ভাই জাবার দিছিল স্যার। স্যার একটা জাভার হচ্ছে জাভারটা সমারভিল। রেফারেন্স বুক, ওটা তো আপলোড করে দিছি, কিন্তু তোমাকে যেটা কি বলে, স্যার সমারভিলের একটা বই পড়াচ্ছিলেন স্যার। সমারভিলের বইগুলো রেফারেন্স টেক্সট বুক, ঠিক আছে, এটাই মেইনলি ফলো করাচ্ছি তোমাকে। আর কোর্স আউটলাইন দেখো একটা বইয়ের নাম আছে, কিন্তু এটা কন্টেন্ট দেওয়া হয়নি আপলোড করে, সেটা নেটে তোমরা সার্চ দিও, সার্চ দিলে পেয়ে যাবা এই বইটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ প্র্যাকটিশনার্স অ্যাপ্রোচ বাই রোজার অ্যান্ড প্রেসম্যান। ঠিক আছে, এই রোজার এস প্রেসম্যানের যে বইটা, এই বইটা থেকে আমরা শুধুমাত্র টেস্টিং এর এই পার্টটাকে নিয়েছি। আর সমারভিলের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে বইটা, ওইখান থেকে বাকি যে লেকচার গুলো আমরা এর আগে যেগুলো পড়লাম এবং পরবর্তীতে আরো পড়বো, অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছু পার্ট আছে, সেগুলো ওই বই থেকেই ফলো করবো। তাহলে শুধুমাত্র টেস্টিংটা আমরা এই রোজারের বই থেকে আমরা দিয়েছি। এই বইটা তোমরা লাইব্রেরিতেও আছে, লাইব্রেরি থেকে যদি অ্যাক্সেস থাকে এখান থেকেও তোমরা নিতে পারো সফট কপি, অথবা নেটে সার্চ দিবা, সার্চ দিলে এই বইটা পেয়ে যাবা। আর ওই জাভার যে বইটা দিয়েছি ড্যানিয়েলের, ওইটা দিচ্ছি শুধুমাত্র তোমাদের যে ক্লাস ডায়াগ্রামটা, ইউএমএল ক্লাস ডায়াগ্রামটা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। তাহলে দেখো টেস্টিং এর যাওয়ার আগের যে কাজগুলো আমরা করে আসলাম বা ক্লাসগুলো করলাম, দেখো যদি আমরা সিকুয়েন্সিয়ালি যদি কানেক্ট করার চেষ্টা করি, প্রথমেই ধরো আমরা এসডিএলসি একটা মডেলের কথা আমরা দেখছি, যে একটা প্রজেক্ট যখন আমরা শুরু করব, সেটা কোন প্রসেসের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাব, সেটা তার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট জানা দরকার, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা এসডিএলসি সিলেক্ট করতে পারি। তখন আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং দেখলাম, রিকোয়ারমেন্টের যেটা যেটা এটি ইম্পর্টেন্ট টেস্টিং এর সাথে, যে কি কি রিকোয়ারমেন্ট, ইউজারের আসলে কি কি ডিমান্ড ছিল। তাহলে একটা প্রোডাক্ট আমার তৈরি হয়ে গেল, এবার সেই প্রোডাক্টটা ইউজারের কাছে হ্যান্ড ওভার করার পূর্বে আমাকে কি করতে হবে, ইউজার যা চেয়েছিল তা আমি আসলে তাকে দিতে পারছি কিনা, এইটা তোমাকে টেস্ট করতে হবে। এটা তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে, ভেরিফিকেশন করতে হবে যে ইউজার যা চেয়েছিল সেটা আমরা যথাযথভাবে দিতে পারছি। ডেলিভারির আগে এই যে এনশিওর হওয়া, ইউজারের সব চাওয়াটাকে আমরা ফুলফিল করতে পারছি, এই পদ্ধতি বা প্রসেসটাকে আমরা বলবো সফটওয়্যার টেস্টিং। ঠিক আছে, তার মানে এখানে কিছু ইরোর বের করা, ফাইন্ডিংস গুলো বের করা ইউজারের কাছে হ্যান্ড ওভারের পূর্বে, সেই পদ্ধতিটা বলবো হলো, প্রসেসটাকে বলবো, যেমন টেস্টিং ইজ দ্য প্রসেস অফ এক্সারসাইজিং এ প্রোগ্রাম। একটা প্রোগ্রামের এক্সারসাইজিং প্রসেসকে আমরা টেস্টিং বলবো। কি থাকবে সেখানে, উইথ স্পেসিফিক ইন্টেন্ট অফ ফাইন্ডিং ইরোর্স। তার মানে যেখানে স্পেসিফিক কিছু ইন্টেন্ট থাকবে ইরোর বের করার, টু ডেলিভার টু দা এন্ড ইউজার, মানে টু প্রিয়র টু ডেলিভার টু দা এন্ড ইউজার, মানে এন্ড ইউজারের কাছে ডেলিভারির পূর্বেই। তার টেস্টিংটা এমন একটা প্রসেস যার মধ্য দিয়ে আমরা আসলে মেইনলি একটা সিস্টেম হ্যান্ড ওভার করার পূর্বে তার সিগনিফিক্যান্ট যে ইরোর গুলো আসতে পারে সেগুলোকে ফাইন্ড আউট করা, এই প্রসেসটাকে আমরা বলছি সফটওয়্যার টেস্টিং। তাহলে মেইন এখানে কনসার্ন কিন্তু আসলে তোমার এই ডেফিনেশনটা যদি করি।
ইন্টেন্ট অফ ফাইন্ডিং ইরর, অর্থাৎ ইউজারের কাছে যাওয়ার আগে তোমাকে তোমাকে কোন কোন জায়গায় তোমার ইরর আসতে পারে তোমার সফটওয়্যার, সেটাকে এক্সারসাইজ করে বের করা একটা প্রোডাক্ট। কারণ আমার গোল যদি বলি আলটিমেট একটা সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে, সেটা হলো ইরর বের করা। আর শুরুটা কোন জায়গা থেকে? an implication of quality, তার মানে আমরা সফটওয়্যারের ইররটা জেনারেট করা হচ্ছে হলো তোমার টেস্টিং এর গোল। আর শুরু, এই গোলটা এখান থেকে শুরু হবে কি কোন ওয়েতে আমরা যাব। তাহলে এক একটা সফটওয়্যার তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের ইরর আসতে পারে। প্রথমেই তোমার আগে নির্দিষ্ট করতে হবে যে আমার সফটওয়্যারটা কোন টাইপের সফটওয়্যার এবং এর কোন টাইপের কোয়ালিটি আমাকে এনশিওর করতে হবে। যদি আমি বলি যে এটা একটা ট্রানজেকশনাল রিলেটেড সফটওয়্যার, তো যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন তোমার করতে হবে, তাহলে এইখানকার কোন সিকিউরিটিটা তোমাকে এনশিওর করতে হবে, কোন ধরনের কোয়ালিটি এনশিওর হবে। সিকিউরিটি প্লাস হচ্ছে ডিপেন্ডেবিলিটি, যে ওই সিস্টেমের প্রতি আমার একটা ডিপেন্ডেন্স থাকবে। সিকিউরিটিটা এমন থাকবে যে আমার অ্যাকাউন্টে টাকা অন্য কেউ না নিতে পারে, বা আমার অ্যাকাউন্ট যেন কোনোভাবেই কিনা হয়, হ্যাক না করতে পারে কেউ। ভুল যাতে, আমি হয়তো একটা অ্যামাউন্ট ট্রানজেকশন করতে যাচ্ছি, তার অন্য কোনো অ্যামাউন্ট যাতে সেটা ট্রানজেকশন না হয়, ওই অ্যামাউন্টটাই যাতে হয়। তার মানে ফাইন্যান্সিয়াল যেসব ট্রানজেকশন রিলেটেড, এখানে তোমার অ্যাকিউরেসিটা তোমাকে কি করতে হবে, এই সিকিউরিটি এবং অ্যাকিউরেসি 100% হতে হবে। তাহলে তোমার গোল কিন্তু এর উপর বেস করে ইরোডটাকে থাকে। তার মানে টেস্ট কেস বা অন্যান্য যে ক্রাইটেরিয়া, তখন কিন্তু আমাকে এইটাকে ফোকাস করে তখন আবার ডিজাইন করতে হবে। যারা ল্যাব করছো বা ওই আমরা ডিসকাস করি যে লগ ইনের ক্ষেত্রে, তার মানে ওইটার সিকিউরিটি রিলেটেড ইস্যু। তার মানে কত ভাবে তাহলে আমার এই সিকিউরিটিটা ভায়োলেট হতে পারে, সেই টাইপের ইনপুট তোমাকে ডিজাইন করে ইরোড গুলোকে বের করতে হবে। সেজন্য প্রথমেই আমার সফটওয়্যারের সেই কোয়ালিটিটাকে আগে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, কি আমি এনশিওর করতে চাই আমার সফটওয়্যারের ক্ষেত্রে, কোন টাইপের সফটওয়্যারটা, তার উপর বেস করে তার টার্গেট ইরোড কি আসতে পারে, সেটাকে তোমাকে ফাইন্ড আউট করা। মাঝখানে সেটা প্রসেস হলো যে তার জন্য তার পারফরমেন্স আমাকে অ্যানালাইসিস করতে হবে, এবং সেই পারফরমেন্সের উপর বেস করে আমাকে রিকোয়ারমেন্ট পারফরমেন্স করতে হবে। ইউজার যে রিকোয়ারমেন্টটা চেয়েছিল, সেই রিকোয়ারমেন্টটা আমরা কি করতে পারছি, ফুলফিল করতে পারছি। এবং সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে কি কি ইরোড তোমার এখন আছে এক্সিস্টিং, সেই ইরোড গুলো ফাইন্ড আউট করা, এবং তার উপর সেটাকে যতটুকু মিটিগেট করা যায় মিটিগেট করে তারপর আমরা কিন্তু ইউজারকে হ্যান্ড ওভার করে। কিছু ইফেক্টিভ টেস্টিং যদি আমরা করতে চাই, তার জন্য কিছু অ্যাপ্রোচ আমাদের নির্ধারণ করতে হবে। ইফেক্টিভ টেস্টিং এর ক্ষেত্রে তোমার প্রথমেই আমরা কিছু করি যে টেকনিক্যাল রিভিউ। কোন একটা প্রোডাক্ট ইউজারকে দেওয়ার আগে ইন হাউস বা একটা কমিউনিটিতে আমরা সেই প্রোডাক্টটাকে ছেড়ে দিই, বিশেষজ্ঞদের কি নেওয়া হয়, কিছু মতামত নেওয়া হয়, রিভিউ নেওয়া হয়, ওই বিষয়ে বা ওই প্রোডাক্ট রিলেটেড যারা এক্সপার্ট তাদের কাছে দেওয়া হয়, তারা এটা ব্যবহার করে বিভিন্ন ফিচার তারা টেস্ট করে, টেস্ট মানে আসলে ব্যবহার করে দেখে, ইউজ করে দেখে, তার উপর বেস করে একটা রিভিউ তারা দেয়, কমেন্টস দেয়। সেই কমেন্টস গুলোর উপর বেস করে ফার্দার ইমপ্রুভমেন্ট হয়। তারপরে হলো আসলে টেস্টিং এ নেওয়া হয়। অর্থাৎ টেস্টিং এর আগে যদি আমরা এই ইফেক্টিভ টেকনিক্যাল রিভিউ যেটা, এটা যদি আমরা কন্ডাক্ট করতে পারি, তাহলে টেস্টিং এর ইরোরের মাত্রাটা অনেক কমে আসে। তার মানে টেস্টিংটা তখন অনেক ইফিসিয়েন্ট হয় এবং সেখানে ইরোর অনেক কমে আসে, কোয়ালিটি সফটওয়্যার আমরা তখন ডেলিভারি করতে পারি। আর মেইনলি আমরা যেটা করি একটা সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে, একদম ছোট একটা কম্পোনেন্টস থেকে, তো ভিতর থেকে শুরু করা হয়, হার্ট সেন্টার থেকে শুরু করা হয় প্রজেক্টের বা সফটওয়্যারের। সেই ভিতরের যে মডিউল, কোর যে মডিউল, সেই মডিউল থেকে আস্তে 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 বাইরের দিকে আসে। এটাকে আমরা বলছি আউটওয়ার্ড যে অ্যাপ্রোচ, মানে ভিতর থেকে আস্তে আস্তে বাইরে বের হয়ে আসা। তার মানে একটা
সাব মডিউল যেগুলো আছে, মেথড, কনস্ট্রাক্টর বা একদম ফাংশন যেগুলো আছে ছোট ছোট, সেগুলো আগে কাজ করে কিনা একটা একটা করে আমরা চেক করে আস্তে আস্তে সেগুলো সমন্বয়ে যদি অবজেক্ট ওরিয়েন্টেড হয়, একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের সাথে তার রিলেশন, ইন্টিগ্রেশন বলে, সেগুলো টেস্ট করা, তারপরে ফাইনালি টোটাল সিস্টেমটাকে একবারে টেস্ট করা। তার মানে একদম ছোট কন্টেন্ট থেকে আস্তে আস্তে বড়র দিকে, বৃহতের দিকে আসে। অনেকগুলো টেকনিক আছে, সেগুলো আমরা দেখবো কোন টেকনিকটা কোন টাইপের সফটওয়্যার এর সাথে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই টেস্টিংটাকেও সিলেক্ট করে তারপরে আমরা সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটা ভাবতে হবে। যদি আমার খুব অল্প সময়ে টেস্টিং করতে হয় তাহলে এক ধরনের প্রসেস দিতে হবে, যদি আমার সিকিউরিটি এনশিওর করতে তাহলে আমাকে এক ধরনের প্রসেস দিতে হবে, যদি আমার ধরো খুব কোয়ালিটি টেস্টিং যেখানে কোনো ধরনের ইরর থাকা যাবে না, যেমন যারা বললাম যে ট্রানজেকশনাল রিলেটেড সফটওয়্যার হয়, তাহলে এক ধরনের টেস্টিং আসবে। এই জন্য বিভিন্ন টাইম, মানে এটাকে আমরা যদি বলি এক কথায় স্থান, কাল, পাত্র, কোন সময়ে কোন টাইপের সফটওয়্যার, কোন ক্ষেত্রে এটা আসলে অ্যাপ্লিকেবল, এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টেকনিক আমরা অ্যাপ্লাই করে থাকি টেস্টিং এর জন্য। টেস্টিং দুই ধরনের করে থাকি আমরা, একটা ডেভেলপার দ্বারা টেস্টিং, আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট টেস্ট গ্রুপ থাকে। ডেভেলপার মানে কি, আমি সফটওয়্যারটা তৈরি করছি, আমিই টেস্ট করতেছি। আবার আরেকটা থাকবে যে আমি সফটওয়্যার তৈরি করছি কিন্তু ইন্ডিভিজুয়াল যে সফটওয়্যারের সাথে আসলে সম্পর্কই ছিল না, এরকম একটা এক্সপার্ট টিম আছে, তারা এই সফটওয়্যারটা টেস্ট করবে। দুই ধরনের আউটপুট আসে টেস্ট। যখন নিজের সফটওয়্যার নিজে টেস্ট করি তখন দুইটা দিক আছে। পজিটিভ দিক হলো কোথায় কি আছে আমার জানা আছে, আমি নিজে যেহেতু তৈরি করছি, তাহলে আমি ইরর গুলোকেও খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারবো, প্লাস সেটাকে খুব দ্রুত রিকভার করতে পারবো। আর ইন্ডিপেন্ডেন্ট টেস্ট গ্রুপ যেটা, তার ক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিস করে করেই তাকে বের করতে, যেহেতু সে এটা প্রোডাকশনের সাথে তার কি ছিল না, সম্পর্ক ছিল না। বাট ডিসঅ্যাডভান্টেজটা কি, যদি ডেভেলপার নিজেই যদি টেস্ট করে, ডিসঅ্যাডভান্টেজ হলো সে খুব সফট ওয়েতে টেস্ট করে। কারণ ধরো আমার নিজের তৈরি জিনিস একজন যদি খারাপ বলে, এটা নিজের কাছে তো খারাপই লাগে। এই জন্য গোপনে গোপনে যদি কোনো ভুল টুল থাকে সেটি যে নিজেই সেটাকে সেরে ফেলে, এবং কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাকে হাইড করার চেষ্টা করে। অর্থাৎ নিজের সন্তানের ভুল ত্রুটি খুব কমই নিজের চোখে ধরা পড়ে, এবং অন্যও যদি ধরিয়ে দিতে চায় নিজের কাছে আসলে খারাপ লাগে। এরকম একটা অ্যাপ্রোচে তখন ডেভেলপারের টেস্ট কিছু ইরর এজেন্ট থেকে যায়, কমপ্লিট আমরা ঠিক করতে পারি না। বাট ইন্ডিভিজুয়াল টেস্ট গ্রুপ যেটা, এরা এখানে আবার তারা বুলেট ফোর্স করে, তার মানে পাশবিক একটা চাপ এখানে প্রয়োগ করে যে যে কোনো ভাবেই হোক, যত ভালো সফটওয়্যারই হোক, তার কিছু ইরর কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। তারা আসলে এইভাবে ট্রেনিং প্রাপ্ত, এবং তারা এই প্র্যাকটিস খুব স্কিল পারসন। এই ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে যত ভালো, আমার কাছে ডেভেলপার হিসেবে আমি যদি বলি যে খুব ভালো সফটওয়্যার আমি তৈরি করি, ইরর নাই, তার মধ্যে থেকেও তারা দেখবে যে 10-15টা ইরর বের করে দিচ্ছে। এটা তাদের স্কিল, এবং এই জন্য এটা খুব হার্ড ওয়েতে টেস্টিংটা হয়, আর এটা খুব সফট ওয়েতে। টেস্টিং ডিবাগিং এইটা দুইটা কারণ আবার আলাদা। ডিবাগিং একটা জিনিস, টেস্টিং কিন্তু আর একটা জিনিস। ডিবাগিং মনে হলো তোমার সিমটম এবং কজ অ্যানালাইসিস করে করে তোমার একটা সিস্টেমের কোথায় কোন এরিয়ায় প্রবলেমটা হচ্ছে সেটাকে বের করে নিয়ে আসা। যেমন ধরো ডাক্তারের কাছে গেলে বিভিন্ন সিমটম শুনে তারপরে বলে যে হ্যাঁ তোমার আসলে হয়তো হার্টের প্রবলেম হয়েছে, তোমার হয়তো বিভিন্ন টেস্ট করে বের করে দেখায় যে তোমার কিডনির প্রবলেম হয়েছে বিভিন্ন সিমটম দেখে। বিশেষ করে শিশু ডাক্তারের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এটা খুব আমার কাছে খুব আশ্চর্য জনক মনে হয় যে ওরা কিন্তু, শিশুরা কিন্তু কথা বলতে পারে না, জাস্ট সিমটম দেখে একজন ডাক্তার কিন্তু তাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে তোমার এই ওষুধ খেতে হবে। তার মানে সে রোগ আইডেন্টিফাই করে তার সিমটম। ডিবাগিংটা হলো এরকম, সিমটম দেখে তার কজটাকে বের করা, কোন জায়গা থেকে আসলে এই প্রবলেমটা হচ্ছে, ডিবাগিং করে আমরা সেটা বের করি। আর টেস্টিংটা কি, তাহলে টেস্টিংটা হচ্ছে টেস্টিং এর মধ্যে ডিবাগিং একটা প্রসেস আসতে পারে। টেস্টিং এর মূল কাজ হলো ইরোরটাকে আইডেন্টিফাই, কোথায় ইরোর হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা টেস্টিং এর উদ্দেশ্য না।
ঠিক আছে, টেস্টিং এর উদ্দেশ্য হলো সিস্টেমের যা আউটপুট আসার কথা ছিল সেটা আসতেছে কিনা এটা চেক করা, আর ডিবাগিং হচ্ছে কারণ বের করা কেন এই আউটপুটটা আসছে, অর্থাৎ সিমটম থেকে কজে চলে যাওয়া, এটা হলো ডিবাগিং। এটা ভেরিফিকেশন ভ্যালিডেশন আমরা হিসেব মডেলে দেখেছি। এটার এক্সাম্পলটা এরকম যে আমার ধর একটা হিউম্যান ফেসের কথা যদি আমি চিন্তা করি, চোখ থাকার কথা, নাক থাকার কথা, মুখ থাকার কথা, ঠোঁট থাকার কথা, ভুরু থাকার কথা, এইগুলো যথাযথ জায়গায় যথাযথ জিনিসটা আছে কিনা এটাকে ভেরিফাই করা। তার মানে চোখের জায়গায় চোখ আছে কিনা, চোখের জায়গায় তুমি একটা কান বসাই তাহলে তো হিউম্যান ফেস হবে না। তার মানে সবকিছু কম্পোনেন্ট যা মডিউল আমি ডিজাইন করেছিলাম, দেখবা সফটওয়্যার ডিজাইনে যেটা আমরা দেখছি আর্কিটেকচারাল ডিজাইন, ওইখানে একটা সফটওয়্যারকে কিন্তু আমরা ডিফাইন করেছি এই মডিউল এই জায়গায় থাকবে, তাহলে এই মডিউলের সাথে এই মডিউলের কানেক্ট থাকবে, যে বিভিন্ন অ্যারো চিহ্ন দিয়ে আমরা সেটা বুঝিয়েছি। এটাকে ভেরিফাই করা যেভাবে আমি আসলে ডিজাইন করছিলাম আমার সফটওয়্যার আসলে সেই কম্পোনেন্ট গুলো আছে কিনা, এবং যথাযথ জায়গায় সেই কানেকশন গুলো আছে কিনা, ইন্টিগ্রেশন গুলো আছে। তাহলে এটা ভেরিফিকেশন হলো। ভ্যালিডেশন কোনটা? ভ্যালিডেশন হচ্ছে হলো তাহলে এবার চোখের জায়গায় চোখ আছে, কানের জায়গায় কান আছে, সবকিছু আমি দেখলাম ঠিক আছে, যে যে মডিউল যেখানে থাকার কথা সফটওয়্যার সবই আছে, কিন্তু এইবার আমাকে দেখতে হবে যে কাজ করে কিনা ঠিক, ঠিক আছে। তার মানে চোখ আছে, চোখ দেখতে পাই কিনা, কান আছে, কান শুনতে পাই কিনা, বা শুনতে পাইলেও কত পার্সেন্ট সে শুনতে পায়, এই যে ক্রাইটেরিয়া ভ্যালিডেট করা, এটাকে আমরা বলছি চোখকে ভ্যালিডেট করলাম, যে ইভালুয়েট করে তার রেজাল্ট দিয়ে আমি বললাম যে হ্যাঁ চোখের কাজ বা ফাংশনালিটি ঠিক আছে। তাই সফটওয়্যারের ক্ষেত্রে এরকম বিভিন্ন মডিউল থাকবে, মেথড থাকবে, সেই মেথড গুলো যথাযথ জায়গায় আছে কিনা, সফটওয়্যারের কানেকশন গুলো ঠিক আছে কিনা, লিঙ্ক গুলো কমিউনিকেশন যেটা হওয়ার কথা সেটা একটা মডিউল থেকে আর একটা মডিউল সেটা হচ্ছে কিনা, এটা যদি আমরা ভ্যালিডেট করতে পারি তখন আমরা বলবো যে সফটওয়্যারটা ঠিকমতো কাজ করছে, তাহলে ভ্যালিডেশন। এই জন্য ভেরিফিকেশনের ক্ষেত্রে বলছে আর উই বিল্ডিং দা প্রোডাক্ট রাইট, তার মানে আমরা যেভাবে ডিজাইন আছে সেই ডিজাইন অনুসারেই আমরা সফটওয়্যারটা আসলে তৈরি করছি। আর ভ্যালিডেশন কি? আর উই বিল্ডিং দা রাইট প্রোডাক্ট, একটু উল্লেখ করা আছে, রাইট ওয়েতে তৈরি হয়েছে কিনা আর রাইট প্রোডাক্ট আমরা তৈরি করছি কিনা, তার মানে যা যা আউটপুট আসার কথা ছিল একটা প্রোডাক্টের সেটা আমরা পাচ্ছি কিনা, অর্থাৎ ইউজার যা চেয়েছিল তা আমরা দিতে পারছি কিনা। টেস্টিং দুই ধরনের হয়, একটা অটোমেটেড টেস্টিং আর একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। যদি আমরা বলি ম্যানুয়াল টেস্টিং হচ্ছে না আমাদের প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা ফাংশনালিটি ধরে ধরে সেপারেট ওয়েতে আমাদের টেস্ট কেস জেনারেট করতে হয়, প্লাস হচ্ছে ইনপুট সেট ডিজাইন করতে হয়, তার উপর বেস করে আমাদের সিস্টেমকে অ্যানালাইসিস করতে হয়, টেস্ট করতে হয়। আর অটোমেটেড টেস্টটা কি? কিছু সিমুলেটরের মধ্যে দিয়ে আমরা করতে পারি, বা কিছু ইনহাউস কিছু সফটওয়্যার আমাদের তৈরি থাকে, মডিউল থাকে, সেই মডিউলের মধ্যে দিয়ে আমরা এক্সিস্টিং কোনো কোডকে আমরা কি করতে পারি, টেস্ট করতে। যেমন জাভার ক্ষেত্রে যে ইউনিট ব্যবহার করা হয়, ইউনিট টেস্টিং অটোমেটেড, জাভা ফ্রেমওয়ার্কের সাথে এটা দেখবা আছে, বিভিন্ন সময় যদি ইরর আসে বা কোনো অটোমেটিক্যালি সেটা আইডেন্টিফাই হয়, জাভার ক্ষেত্রে কোনো সিনট্যাক্স মিস হতে পারে, তোমাকে কিন্তু দেখায় দেয় যে এই জায়গা তোমার মিসিং হচ্ছে, এখানে অবজেক্টটা হবে না, এখানে ক্লাসটা পাবলিক হওয়া উচিত, তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। এবং ওইখানে দেখবো অল্টার কন্ট্রোল ধরলে চাপ দিলে তোমাকে স্পেসিফিক ইরোরটাকে তোমাকে দেখায় দিচ্ছে, ওখানে দেখবে ডান পাশে লেখা থাকে যে ইউনিট, তুমি যদি যে ইউনিটে সেটাকে যদি কল করতে চাও তাহলে ডিটেলস ওকে অ্যানালাইসিস করে বের করে দেবে যে কোন ধরনের ইরোর তোমার এখানে আসছে। এই জন্য অটোমেটেড, এটা একটা টেস্টিং টুল। তাহলে অটোমেটেড টেস্টিং টুলের আসলে মেইন কাজটা কি? কাজটা হচ্ছে হলো এরকম যে মডিউল গুলো আমরা, আর এটা কিন্তু সবসময় ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, টোটাল ইন্টিগ্রেশন বা সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রে অটোমেটেড টেস্টিং টুল আমরা ব্যবহার করতে পারি না। মেইনলি আমরা যে ইনপুট গুলো, পসিবল ইনপুট গুলো থাকার কথা সেই ইনপুট গুলো ডিজাইন করা, সেই ইনপুট গুলো সিস্টেমের মধ্যে দিয়ে রান করা, এবং তার যে আউটপুট আসার কথা ছিল সেই আউটপুট গুলো আসছে কিনা সেটাকে বের করে নিয়ে আসা। তখন এই পদ্ধতি থেকে আমরা অটোমেটিক্যালি যদি এটা করতে পারি তাহলে কোনো ম্যানুয়াল
ইয়া সারা প্রসেস সারা চেক করে বের করতে পারি যে কি কি এরর আসলে এখানে আসছে, তখন সেই পদ্ধতিটাকে আমরা করবো অটোমেটেড টেস্টিং এর তিনটা পার্ট থাকে। একটা হলো সেটআপ পার্ট, কল পার্ট, অ্যাজাম্পশন পার্ট। সেটআপ পার্টটা কি? সেটআপ পার্ট হচ্ছে হলো আমি কি ধরনের ইনপুট আসলে দেব, সেই ইনপুট ডিজাইন করা এবং সেই করসপন্ডিং ইনপুটের কি কি এক্সপেক্টেড আউটপুট আসতে পারে সেটাকেও তোমার আগে থেকে লিস্ট আউট করে রাখা। এবং পরবর্তীতে আমরা কল পার্টে কি করব, বিভিন্ন মেথডকে আমরা কল করব, ওই ইনপুট দিয়ে আমরা সেটাকে রান করে দেখব যে আসলে কি ধরনের কাজ সেখানে হচ্ছে, যে মেথডের যে আউটপুট আশা করতেছিল এক্সপেক্টেড, সেই এক্সপেক্টেড আউটপুট আসছে কিনা। এই যে অ্যাজাম্পশন পার্টের কাজ হলো যখন আমরা কল করলাম মেথডকে, কল করার পরে যে এক্সপেক্টেড রেজাল্ট যেটা আসার কথা ছিল আর অ্যাকচুয়াল যে রেজাল্ট, এই দুইটা রেজাল্টের মধ্যে কতটুকু ডেভিয়েশন আছে সেটাকে আমাকে অ্যানালাইসিস করে বের করতে হয়, এবং ওইটাই হলো তোমার এরর, কোথায় কোথায় সেই ডেভিয়েশনটা আছে। তার মানে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, ধরো এরকম একটা ক্লাস আছে, আমরা একটু দেখি, ধরো ক্লাস ম্যাথ নামে একটা ক্লাস আমরা দেখতে পাই, ঠিক আছে? ম্যাথ ক্লাস, তার ভিতরে সিম্পল একটা মেথড আমরা রাখি, ধরো সে রিটার্ন টাইপ থাকবে হলো ইন্টিজার রিটার্ন করবে কথা, এটা অ্যাড, সিম্পল একটা অ্যাড মেথড আমরা ডিজাইন করলাম। এইখানে দেখো আমরা কিচ্ছু না, এইখানে দুটা ইনপুট আমরা এখানে প্যারামিটার পাস করব ইন্টিজার টাইপের int a int b, এখানে রিটার্ন করবে হলো a প্লাস b। এইটা একটা ক্লাস। আর একটা ধরো ক্লাসের ভিতর মেইন মেথডের ভিতর আমরা এই মেথডটাকে আমরা কল করতে পারবো, তাই না? আমরা ডিটেইলসে না দিয়ে জাস্ট সিনট্যাক্সটা একটু দেখি। একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি কিভাবে, মেইন মেথডের মেইন ক্লাসের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য ম্যাথ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। n1 একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ওকে। এখন এই মেথডটাকে আমরা কল করব, m1 ডট অ্যাড মেথডটাকে কল করতে চাই। কল করার জন্য যেটা প্যারামিটারাইজড মেথড, এখানে আমরা প্যারামিটার পাস করব। কি কি পাস করব? এই যে এখানে লোকালি আমরা দুইটা পার্টের কথা বলছিলাম, দেখো এখানে যেটা বলছিলাম সেটআপ পার্ট, তাহলে এইবার আমার ইনপুট যখন সেটআপ, কি কি ইনপুট আমি আসলে পাঠাবো, ধরো এখানে এরকম একটা ইনপুট দিলাম 5 5, তাহলে আউটপুটটা কত আসবে বলো তো? দুইটা ইনপুট দিছি কিন্তু, তার মানে এই মেথডটাকে আসলে আমরা চেক করতেছি মেথডটা ঠিকমতো কাজ করে, এরর টেস্টিং, সিস্টেম টেস্টিং। 10 আসবে, কত আউটপুট কত আসবে বলো? 10 আসবে, তাই না? তাহলে দেখলাম যে ইনপুট আমরা দিলাম, সেট ডিজাইন করলাম 5 আর 5 প্রথম ইনপুট দেব, এবং তারপরে কল পার্টে কি করলাম, মেথডটাকে কল করলাম। এবার অ্যাজাম্পশন পার্ট, তাহলে এক্সপেক্টেড আউটপুট আমাদের কি আসার কথা ছিল? 5 আর 5 যোগ করে 10 আসার কথা ছিল। অ্যাকচুয়াল আউটপুট কত আসলো? 10 আসলো। তার মানে আমার যা এক্সপেক্টেড আউটপুট আর যা আমার অ্যাকচুয়াল আউটপুট দুটো মিল আছে, তার মানে কোনো এরর আমি পেলাম না। এখন ধরো এখানে আমি পাঠালাম এরকম 5.5, এবার কত আসবে বলো তো আউটপুট? 5, এবারও স্যার 10 আসবে। হ্যাঁ, এইবার দেখো এক্সপেক্টেড আউটপুট আসলে কত আসার কথা ছিল আমাদের? 10.5, 10.5 আসার কথা ছিল। তাহলে এক্সপেক্টেড আউটপুটের সাথে কিন্তু এবার অ্যাকচুয়াল আউটপুট মিলল না,
তাহলে এইটা ইনপুট কিন্তু আরেকটা ডিজাইন করছে, আগের ইনপুটে কোনো ভুল আসে নাই, এরর আসে নাই, সেম মেথড দিয়ে কাজ করছি, আবার পরের যখন একটা ইনপুট দিচ্ছি তখন কিন্তু তোমার কি আসছে, তাই এরর কিন্তু আমি পেয়ে গেলাম। সিস্টেম কিন্তু রান করছে, সিস্টেমের কিন্তু কোনো এরর নাই। এই জন্য ডিবাগিং যেটা কম্পাইল টাইমের যেটা এরর, সেটা সিনট্যাকটিক্যাল এরর, ঠিক আছে, সেটা তুমি কিন্তু ঠিক করতে পারো ইজিলি। টেস্টিং এর যে এরর, এবার বুঝতে পারছো, টেস্টিং এর এরর কিন্তু সিস্টেম রান করছে ঠিকই, তাহলে টেস্টিং এ কোনটা ধরা পড়ছে, অ্যাকচুয়াল যে আউটপুটটা আসার কথা সেই আউটপুটটা আমি পাচ্ছি কিনা, এক্সপেক্টেড যে আউটপুট সেটার সাথে মিলানো অ্যাজাম্পশন পার্ট। তার মানে মেথড কিন্তু কাজ করছে, মেথডে কিন্তু ভুল নাই, কিন্তু সিনট্যাক্সে কোনো ভুল নাই, লজিক্যাল কোনো ভুল নাই, ঠিক আছে, কিন্তু আমার যেটা আউটপুট দুইটা সংখ্যা যোগ করে যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি। তাইলে এখানে বুঝতে হবে তাহলে কি আছে, এরর আছে, তাই না? এই মেথডের মধ্যে তাইলে এরর আছে, একটা এরর কিন্তু তুমি পেয়ে গেলা। সিমিলারলি এভাবে তুমি আরেকটা দিলা, ঠিক আছে, 0.5 এখানেও দিলা, তোমার এখানেও দেখবা যে সেম টাইপের প্রবলেম, তাই না? আসার কথা 11 কিন্তু তোমার দেখাচ্ছে কত, 10, 1 কিন্তু কমায় দিচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায় বলো তো? প্রবলেমটা তখন তুমি আইডেন্টিফাই করতে পারলা যে এই ডেটা টাইপ যেটা আমরা দিচ্ছি, তার মানে ইনপুট সেট, এইভাবে তোমাকে সেটআপ পার্টে তোমাকে ডিজাইন করতে হবে, এটা ইম্পর্টেন্ট। আমরা হলে এখানে ভুল করে ফেলি, ঠিক আছে, যে আমরা যখন টেস্ট করি একটা সিস্টেম, তখন এইটা মাথায় তোমাকে রাখতে হবে আগে, যে যেটা বলছিলাম সেটআপ পার্টে যখন আমরা ইনপুট ডিজাইন করছি, কোন টাইপের ইনপুট দিলে তোমার এরর জেনারেট হতে পারে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ আমি কিন্তু ভিতরের এটা টেস্টার গ্রুপ কিন্তু সে কিন্তু কোড কিন্তু কি করে নাই, এই মেথড তুমি ইন্টিজার টাইপের ডেটা দিছো নাকি ফ্লোট টাইপের ডেটা দিছো, এটা কিন্তু টেস্টার গ্রুপ টেস্ট করবে, দেখবে না, ঠিক আছে, তুমি ভিতরে কিভাবে তৈরি করছো, আমার আসলে যা আউটপুট আসার কথা সে ওই টাইপের ইনপুট দিয়ে দিয়ে দেখবে যে আমার আউটপুটটা সেটা আসে কিনা। ইন্টিজার দেবে, এখানে ধরো 0 কম দেবে, মাইনাস দিয়ে ধরো একটা ইনপুট দিল, ঠিক আছে, ধরো এটা মাইনাস ভ্যালু দিল, কথার কথা, তাহলে কি আসবে, -5 দিলাম, -5 আর একটা ধরো 5, তাহলে কি আসবে, এটা ঠিক আসে কিনা। তার মানে যত ধরনের ইনপুট এরকম আসে দেওয়া যায়, এখানে ধরো আমি নাম্বারই ইনপুট দিলাম না, এখানে দিলাম একটা ক্যারেক্টার ইনপুট দিলাম, এ দিলাম আর হচ্ছে হলো 1 দিলাম, তাহলে কি আসে, কি রকম বিহেভ করে সিস্টেম। তার মানে যত টাইপের এরকম ইনপুট আসে, যেটা ডিজাইন করা যায়, যেগুলো দিয়ে আসলে তোমার সিস্টেমের অ্যাবনর্মাল বিহেভিয়ার বের হয়ে আসতে পারে, সেই টাইপের ইনপুট তোমাকে আগে সেটআপ পার্টে ঠিক করতে হবে, সেই অনুসারে ওই মেথডটাকে স্পেসিফিক কল করতে হবে, দেন অ্যাজাম্পশন পার্টে অ্যানালাইসিস করতে হবে যে এক্সপেক্টেড আউটপুটের সাথে অ্যাকচুয়াল আউটপুটের কতটুকু ডিফারেন্স হয়েছে। ওকে, বুঝতে পেরেছি তাই না, তিনটা পার্ট কিভাবে অটোমেটেড টেস্টিং হবে হয়। দেন আসো তোমার যেটা টেস্টিং স্ট্র্যাটেজির কথা আমরা বলছিলাম, ভিতর থেকে আসলে বাইরের দিকে আসবে, প্রথম ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, এরকম ভ্যালিডেশন টেস্টিং, এবং ফাইনালি সিস্টেম টেস্টিং, পাল সিস্টেম আসে, এটা ডিসকাস করেছি। টেস্টিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে যদি আমরা বলি, দুই ধরনের স্ট্র্যাটেজি আমরা দেখব। সেটা হলো মেইনলি আমরা শুরু করব হচ্ছে বললাম এই ডায়াগ্রাম অনুসারে যদি বলি, ইউনিট টেস্ট থেকে স্মল পার্ট থেকে আস্তে আস্তে লার্জ পার্টের দিকে চলে আসবে, বড় পার্ট। আমরা প্রথমে এরকম ইন্ডিভিজুয়ালি যদি বলি, যে প্রথমে একটা মডিউল এবং তার মডিউলের মধ্যে যে ক্লাস গুলো আছে বিভিন্ন, হয়তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে বিভিন্ন মেথড আছে, কনস্ট্রাক্টর আছে, তার প্রত্যেকটার আলাদা আলাদা সার্ভিস ফাংশন ঠিক আছে কিনা সেগুলো আগে করে আসবো। তারপরে মেথড কনস্ট্রাক্টর মিলে একটা ক্লাস, সেই ক্লাসের টেস্ট করবো যে তার ক্লাসের আউটপুটটা ঠিক আছে কিনা। দেন একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে ইন্টিগ্রেট আছে, সেই ইন্টিগ্রেশন টেস্টটা করবো, দুইটা ক্লাস তার মানে ইনহেরিট করতে পারছে কিনা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস যেভাবে কানেক্টেড থাকে সেভাবে কাজ করছে কিনা সেটা আমরা দেখবো। টোটালি সেগুলোকে ভ্যালিডেশন টেস্ট করবো, প্রত্যেকটা ইনপুট সেট যেভাবে আমরা দিচ্ছি সেগুলো যেন আলাদা আলাদা আউটপুট যেটা আসার কথা সেটা আসছে কিনা।
দেন ফাইনালি আমরা একটা সিস্টেম টেস্টের দিকে আসবো। আমরা বলছি যে স্ট্র্যাটেজি যেটা আমরা শুরু করবো স্মল থেকে আসলে লার্জের দিকে আসবো আস্তে আস্তে। এবং যে কোনো কনভেনশনাল সফটওয়্যার ক্ষেত্রে আমরা এটা করবো, প্রথমে হচ্ছে মডিউল থেকে কম্পোনেন্ট লেভেল থেকে, যেটা আসলে আমাদের ইনিশিয়াল ফোকাস থাকবে, এবং আস্তে আস্তে সেটা হলো ইন্টিগ্রেশন, মডিউল গুলোকে ইন্টিগ্রেট করার পরে যে আস্তে আস্তে লার্জ বা সিস্টেম কমপ্লিশনের দিকে আসবে, তখন টোটাল সিস্টেম আস্তে আস্তে আমরা টেস্ট করবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রেও এই স্ট্র্যাটেজিটা আমরা ফলো করি, সেটা আমি যে বললাম প্রথমে মেথড কনস্ট্রাক্টর ক্লাস, আস্তে আস্তে এরকম তার বিভিন্ন অ্যাট্রিবিউটস কমিউনিকেশন, একটা ক্লাস আছে তার একটা ক্লাসের যে কমিউনিকেশন, যে রিলেশন, কোলাবোরেশন, সেগুলো আস্তে আস্তে টেস্ট করে অ্যাপ্রুভ করা, এই স্ট্র্যাটেজিটা আমাদের আসা। কিছু জেনারেল গাইডলাইন আছে টেস্টিং এর ক্ষেত্রে, সেটা আমাদের যে কোনো ধরনের টেস্টিং আমরা যাই না কেন এই গাইডলাইন গুলো আমাদের ফলো করতে হবে। প্রথমেই দেখো আমাদের হলো ইনপুট যে আমরা দেব একটা সিস্টেমে টেস্টিং এর জন্য, এই ইনপুট চুজ করার ক্ষেত্রে এটাই হলো আমাদের সতর্ক থাকতে হবে যে যে টাইপের ইনপুটে আসলে এরর মেসেজ আসে সেই টাইপের ইনপুট আমাকে দিতে হবে, চুজ করতে হবে। দেন ওই ইনপুটটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন কিভাবে করলাম? ইনপুট ডিজাইন হলো, যেমন আমি এখানে বললাম যে ফ্লট টাইপের, ডাবল টাইপের ইনপুট দিতে হবে, এটা হলো ইনপুট চুজ করলাম, মানে সেই ভ্যালু গুলো আমি দিয়ে দেখবো 5.5 না 5.3, 5.2, ডিফারেন্ট টাইপের ভ্যালু, এগুলো আমাকে ডিজাইন করে করে আমি ওখানে দিলাম। দেন আমাকে কি করতে হবে? রিপিট সেম ইনপুট। এগুলো অনেক সময় হয় যে একই ইনপুট আমি সিমultaneously কি করছি, বারবার দিয়ে যাচ্ছি, তাহলে সিস্টেমের বিহেভিয়ারটা কেমন? সিরিজ অফ ইনপুটের ক্ষেত্রে একই ইনপুট বারবার এরকম করে দিয়েও টেস্ট করতে হবে সিস্টেম সবসময় একই রকমের পারফর্ম করে কিনা। আর একটা কমন গাইডলাইন হচ্ছে ফোর্স ইনভ্যালিড আউটপুট। তার মানে ইনভ্যালিড আউটপুট জেনারেট করার জন্য তোমাকে ফোর্স করতে হবে, অর্থাৎ এমন টাইপের আমার এনভায়রনমেন্ট সবকিছু, খালি ধরুন ইনপুটের উপরেই যে তোমার আসবে, বিষয়টা এরকম না। তোমার নেটওয়ার্ক কানেকশন, ডেটা অ্যাক্সেস, স্পিড, এগুলো সবকিছু আমাকে ঠিক করতে হবে, বের করে নিয়ে আসতে হবে একটা সিস্টেমের কোন কোন জায়গায় ফল্ট আছে। বিভিন্ন ধরো ওয়েবের যদি সফটওয়্যার হয়, বিভিন্ন এন্ড ইউজার সমানভাবে সেটা কি করতে হবে, বিভিন্ন ব্রাউজারে সেটা ঠিক মতো চলছে কিনা, এগুলো আমাকে ঠিক করতে হবে। মানে যে কোনো ভাবেই হোক ওই সিস্টেম আমাকে ঠিক করতে হবে, ইরোর জেনারেট করতে পারে, এই জন্য আমাকে ফোর্স করতে হবে। দেন আর একটা পার্ট হচ্ছে কম্পিউটেশনাল কস্ট রিলেটেড। তোমার সিস্টেমের সবচেয়ে বেশি কম্পিউটেশনাল টাইম কোন সকল ইনপুটের ক্ষেত্রে নিতে পারে, আর কোন সকল কন্ডিশনে বা কোন সকল ইনপুটে তোমার সিস্টেম সবচেয়ে কম কম্পিউটেশন, সব ধরনের ডেটাই তোমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। সবচেয়ে বেশি কম্পিউটেশনাল কস্ট আসবে এবং সবচেয়ে কম কম্পিউটেশনাল কস্ট, তাহলে কোন টাইপের ইনপুটে আসতে পারে সেই টাইপের ইনপুট আমাকে কেউ সিস্টেম টেস্ট করতে হবে। দেন আমরা দুইটা গ্রুপের ক্ষেত্রে যেটা বলছিলাম, ইউনিট টেস্টিং, যদি আমরা বলি ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকবে? ক্রাইটেরিয়া যে টেস্টার তার কাছে আসলে কিছু এরকম টেস্ট কেস থাকবে, সেখানে সেটআপ পার্ট, কল পার্ট, অ্যাজারশন পার্ট যেটা আমরা বলছিলাম সেটা মডিউলি ভাবে টেস্ট করব। মেইনলি সেটা ডিপেন্ড করবে হলো টেস্ট কেসের উপর। টেস্ট কেস আমরা যেভাবে দিয়েছি তার উপর এই আউটপুটটা কয়টা ইরোর আসলে জেনারেট হলো সেটা সে এইগুলো আমরা সাধারণত এই ক্রাইটেরিয়া গুলোর উপর বেস করে অটোমেটেড টেস্টিং করতে পারি। ইন্টারফেস, লোকাল ডেটা স্ট্রাকচার, যেটা যে বললাম ফ্লট টাইপের, ডাবল টাইপের, ইন্টিজার টাইপের, এগুলো সব টাইপের ডেটা দিয়ে দেওয়া এবং সেই ডেটা স্ট্রাকচারটা ঠিক আছে কিনা দেখা। বাউন্ডারি কন্ডিশন, যেমন অ্যারের ক্ষেত্রে যেটা আমরা বলি ম্যাক্সিমাম বাউন্ডারি এবং মিনিমাম যেটা কন্ডিশন, সেগুলোকে দিয়ে টেস্ট করা। তারপরে তোমার হলো ইন্ডিপেন্ডেন্ট পাথ, যে পাথে আসলে যাওয়ার কথা প্রত্যেকটা মডিউল আরেকটা মডিউলের সাথে কানেকশন, ডেটা ফ্লো, সেইগুলো ঠিক মতো হচ্ছে কিনা, অর্থাৎ একটা আউটপুট আরেকটা ইনপুট হওয়ার কথা, সেই ইনপুটের কোনো বার্তাই ঘটছে কিনা। তারপরে ইরোর হ্যান্ডলিং পাথ, যেমন আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে অনেক সময় করে থাকি, কিছু মডিউলে যদি ইরোর থাকেও তাহলে সেই একটা ইরোর বাকি সব মডিউলের ক্ষেত্রে ইফেক্ট ফেলবে না,
এই জন্য এক্সেপশন হ্যান্ডলিং আমরা ব্যবহার করে থাকি, সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা বিভিন্ন ক্রাইটেরিয়ায় আমরা এই টেস্ট কেসগুলো কি করে থাকি মডিউল টেস্টের জন্য অটোমেটেড বা ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে করা হয়। ইউনিট টেস্টিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে যে টেস্ট ক্রাইটেরিয়া গুলো আছে এখান থেকে আমরা আসলে দেখো একটা মডিউল যদি বলি এটা আসলে ড্রাইভার তার মডিউল আর হচ্ছে তার স্টাফ। মডিউলটা ধরো একটা ক্লাসের মধ্যে যে স্টাফ হচ্ছিল তার 5টা মেথড আছে, 5টা মেথড 5টা স্টাফ। তার মানে মেইন কাজ আসলে এরা করে এটা রুট। স্টাফ মানে হচ্ছিল ওটাকে আমরা বলি ধরো যে পাট গাছ দেখছো কিনা তোমরা? পাট ক্ষেত দেখেছো? পাট ক্ষেত পরিচিত আছে তোমাদের? হ্যাঁ, পাট ক্ষেতের সাথে পরিচয় আছে? চিনো পাট ক্ষেত? আছে স্যার। পাট ক্ষেত যখন কাটে, পাট কাটার যখন সময় হয়, জি স্যার, পাট। হ্যাঁ, নিচে দেখবা পাটের একটা গোছা থাকে খুব ধারালো, একটু ক্রস করে কাটে তো ওইখানে খালি পায়ে হাঁটলে কিন্তু পা একদম কি হয়ে যাবে, কেটে যাবে, খুব শক্ত। ওই যে মাটির উপরে যে একটা সিম্বল থাকে শুধুমাত্র, যে এখানে পাট গাছ কাটা আছে, পাটের একটা আছে গোড়া ওখানে পোতা আছে, কিন্তু তার নিচে আসলে শিকড়। ওই সিম্বল থেকে আমরা বুঝতে পারি এখানে একটা পাট গাছ ছিল, তার ভিতরে আসলে রুটটা আছে। এই অংশটাকে আসলে আমরা স্টাফ বলি। স্টাফ তার মানে একটা সফটওয়্যারের ক্ষেত্রে এরকম কিছু সিম্বল দেওয়া থাকে। যেমন ধর এটিএম বুথের কথা যদি আমরা বলি, যেমন ধর একটা বাটন আছে ক্যাশ উইথড্র, এটা হলো স্টাফ। স্যার এটিএম বুথের কথা বলে স্যার কষ্ট, কালকে রাতে টাকা উঠাইতে গেছি, আমার কার্ডটা রেখে দিছি স্যার, এখন কার্ড 7 দিন পরে পাবো। হ্যাঁ, তুমি ভুল করছো, 2 বারের বেশি দিছো। আমার কার্ড রেখে দিছি স্যার, আমার টাকা উঠা নাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লাস করে যে তুমি কার্ড রেখে দিছো, তোমার ভুল। হ্যাঁ, অন্য কেউ বললে এটা নাই মানা যেত, তুমি এটা শিখে গেছো, ঠিক আছে, কেস স্টাডি করে গেছো, ইউজ কেস অ্যানালাইসিস করে দেখে গেছো যে 2 বারের বেশি যদি কি হয়, ভুল পিন কোড দেই তাহলে কিন্তু কার্ড কি হয়ে যাবে। ফার্স্ট টাইম একই পিন দিয়ে স্যার নিছে, পরবার কার্ডটাই রেখে দিল, পরে বললো যে নতুন কার্ড দিবে 1 সপ্তাহ পর। কি অবস্থা! এত কিছু লাগে না, ওই যে পাশে যে দারোয়ান থাকে না এটিএম বুথে, ওনার কাছে চাইলেই দিয়ে দিত। এখন নতুন করে এই সিস্টেম নাই, বুঝছো? এটা একদম বাংলাদেশ ব্যাংকের এখন রুলস। কোন কার্ড ক্যাপচার হলে এটা বাংলাদেশ ব্যাংকের ছিল। স্যার আমার আম্মু কয়েকবার আনছে এমনি। থাকার কথা না, আনলে অন্য কোনো প্রসেস আছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের রুলস হলো এরকম হলে ওই কার্ড আর সাথে সাথে এটা নষ্ট করে দেয় কার্ডটা, ওনারা ব্যাংকেও আসবে না এই কার্ডটা, নষ্ট করে দেবে 1 সপ্তাহ পরে পাওয়া। এই ক্রাইম গুলো করার জন্যই অনেকে যে ডুপ্লিকেট কার্ড তৈরি করে, বিভিন্ন করার চেষ্টা করে, এই জন্য এই কাজটা করছে। এই জন্য সিকিউর হচ্ছে হলো কার্ড না, সিকিউর হচ্ছে হলো তোমার পিনকোড। পিনকোড 2 বারের বেশি তারা কি করছে, যদি তুমি ভ্যালিড ইউজার হও তাই তোমার পিনকোড ভুল হওয়ার কথা। যাই হোক, তাহলে আমরা যেটা বলছি এরকম স্টাফ যেটা, তার মানে ভিতরের যে কাজটা তার একটা সিম্বল এরকম দেওয়া থাকে, কিন্তু ভিতরে এক্সিকিউশন প্রসেসটা আসলে আমরা জানি না। তাহলে একটা মডিউলের এরকম স্টাফ দিয়ে আমরা চিনি যে এখানে হয়তো ক্যাশ উইথড্র হবে, এখানে ব্যালেন্স চেক করা যাবে, কিন্তু সেটা কিভাবে কাজ হচ্ছে, ব্যালেন্স চেকটা কিভাবে হচ্ছে, বা এখানে আমরা শুধু দেখলাম যে এখানে অ্যাড করা যাবে এই মডিউলের মধ্যে, যে ম্যাথ যে ক্লাসটা আমরা দেখলাম সেখানে অ্যাড মেথড আছে, অ্যাড করা, কিন্তু সেই অ্যাডটা কিভাবে হবে? তার মানে অ্যাডটাকে আমরা যেটা চিনলাম যেখানে অ্যাড করার পদ্ধতি আছে, এটা হলো স্টাফ। অর্থাৎ পাটের ওই গোছা দেখে, ওই সাইন দেখে আমরা বুঝলাম যে এখানে একটা পাট যাচ্ছে, তাহলে স্টাফ দেখে বুঝবো যে আমরা এখানে অ্যাড ফাংশনটা আছে বা অ্যাড মেথডটা আছে, কিন্তু সেই অ্যাডটা কিভাবে ভিতরে কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা ওই যে কল পার্টে, অ্যাজারশন পার্টে সেটা কিন্তু দেখলাম। এইখান থেকে তাহলে স্টাফ থেকে আমাদের এরকম শুরু করতে করতে মডিউল থেকে আস্তে আস্তে এরকম ড্রাইভার বা ড্রাইভ করতে করতে উপরের দিকে আসতে হবে। ড্রাইভ মানে যেমন গাছ দিয়ে যেমন আমরা উপরের দিকে যাই, তাহলে রুট থেকে আস্তে আস্তে আমাদের এরকম শীর্ষে উঠতে হবে। এটা হলো ইউনিট টেস্টিং এনভায়রনমেন্ট। দেন এটা 2 ধরনের হয় ইউনিট টেস্টিং, একটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ আর একটা হলো বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ দেখো, তাহলে আমরা এরকম অনেকগুলো মডিউল আছে, যেমন মডিউল এ, মডিউল বি, মডিউল সি, এরকম করে আমরা আসছি। এখন মডিউল এর মধ্যে তার সাব মডিউল বা স্টাব আছে ধরো 3টা, বি, এফ, জি। তাহলে ইন্ডিভিজুয়াল মডিউল দেখো, আমরা যদি টপ ডাউন অ্যাপ্রোচ আসে মানে উপর থেকে নিচের দিকে যাব, তাহলে এই লেভেলে
তিনটা সাব মডিউল আছে। তিনটা সাব মডিউলের ভিতরে বি কে আবার দেখা যাচ্ছে তার আরো সাব মডিউল আছে, এবং সির দেখা গেছে আরো দুইটা সাব মডিউল আছে। তাহলে আমরা টেস্টিংটা এইখান থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা জি আর এফ কে কি করব, টেস্ট করব। এখন তিনটা বির ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনটা টেস্ট করতে এসে দেখলাম যে বি কে আসলে আমরা টেস্ট করতে পারছি না, কারণ এটা হলো একটা ইন্টিগ্রেশন করা আছে। তার মানে এর মধ্যে আছে আরো কিছু সাব কন্ট্রোল। যেমন আমরা ধরো যদি চোখের টেস্ট করতে চাই, চোখের রেটিনা, তারপরে চোখের যে বিভিন্ন ধরনের গ্রন্থিগুলো আছে, তারপরে চোখের মধ্যে যে এক ধরনের দেখবা নাক কান গলা চোখ, এগুলো একটা কানেকশন আছে, চোখের একটা নালী আছে, নেত্র নালী যাকে বলে, সেটার টেস্ট। তার মানে তিনটে মিলে হয়তো একটা চোখের টেস্ট। তখন এই চোখের কেসে এসে আমরা দেখলাম যে এখানে আমরা টেস্ট করতে পারছি না, আগে আমার নেত্রনালী এবং রেটিনা আলাদা আলাদা করে কি করতে হবে, টেস্ট করে আসতে হবে। দেন আমরা এই দুইটা মিলে ফাইনালি একটা কি করতে হবে, চোখের আমরা টেস্ট করতে পারবো। তখন আমাকে কিন্তু এরকম, এটাকে বলা হয় যে টপ ডাউন, যেটাকে বলা হয় ডেপথ ফার্স্ট। তার মানে এই লেভেলে এসে আমরা দেখলাম যে বি, বি থেকে সি, সি তে এসে আমরা দেখলাম হলো ই। তাহলে প্রথমে ডেপথ ফার্স্ট মানে হলো আগে তোমাকে এটা টেস্ট করে তারপরে তোমাকে কি করতে হবে, সি পেলাম, যখন সি পাওয়া হয়ে গেল তখন আমি কিন্তু ফাইনালি এটা টেস্ট করতে পারবো। তার মানে আমার জি এফ আমি টেস্ট করলাম ঠিকই, বি টেস্ট করার জন্য আমাকে এই পর্যন্ত আসতে হবে। এটা টেস্ট করে তখন বি হয়ে গেল, দেন আমি এটাকে ইন্টিগ্রেটেড টেস্ট হিসেবে এটাকে আমি ফাইনাল একটা মডিউল, টপ মডিউলের যে টেস্ট সেটা করতে পারবো। আর বটম আপের ক্ষেত্রে উল্টাটা, আমি শুরুই করব নিচ থেকে, উপর থেকে আসবো না, নিচ থেকে আসবো। নিচ থেকে এই দুইটা আমরা জানি, এই দুইটা টেস্ট করে যে একটা মডিউল, এই মডিউলের আমরা চোখের টেস্টটা করে দিলাম, তাহলে চোখ এখানে ইনক্লুড করে দিলাম। ইনক্লুড করার পরে এবার কি আসলো, চোখ, কান, নাক একসাথে আমি টেস্ট করতে চাচ্ছি। তার মানে একটা ফেস ঠিক মতো কাজ করছে না মানুষের, সেটা তার মানে এটা নাক হয়তো ইন্ডিভিজুয়াল টেস্ট করতে পারছি, কান হয়তো ইন্ডিভিজুয়াল টেস্ট করতে পারছি, কিন্তু চোখের ক্ষেত্রে এরকম আলাদা একটা বিভিন্ন সাব মডিউল ছিল, সেগুলোকে আগে ইন্টিগ্রেট করে আসছি। ইন্টিগ্রেট করে দেন এই মডিউলে কিন্তু আর আমার টেস্ট করার দরকার নেই, কারণ এটা আমরা কিন্তু আগে টেস্ট করে আসছি। আর এইখানে আমাকে এই দুইটা মডিউল শুধু বাকি আছে, এই দুইটা টেস্ট করে আমরা তারপরে এইটাকে ইন্টিগ্রেট করে দিতে পারবো। তার মানে একটা হলো নিচ থেকে রুট থেকে উপরের দিকে আসা, আর একটা হলো উপর থেকে রুটে যাওয়া, নিচে যাওয়া। দুইটা পদ্ধতিতে ইউনিট টেস্টিংটা করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড টেস্টিং আছে একটা, এইখান থেকে আমরা নেক্সট ক্লাসে কভার করব। তার মানে আমরা বিভিন্ন টেস্ট স্ট্র্যাটেজি দেখলাম, টেস্ট কেস কিভাবে জেনারেট করতে হয় সেটা আমরা দেখলাম, কমন যে গাইডলাইন টেস্টিং সেটা আমরা দেখছি, ইউনিট টেস্টিংটা কিভাবে করতে হয় এবং অটোমেটেড টেস্টিংটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। একটা টেস্ট অটোমেটেড টেস্টিং এর বেসিক তিনটা পার্ট, কল পার্ট, সেটআপ পার্ট, কল পার্ট, অ্যাজারশন পার্ট, সেটা কিভাবে হয় সেটা আমরা দেখলাম, কিভাবে কল করতে হয় সেটা দেখলাম, ইনপুট কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখলাম, দেন সেটাকে অ্যানালাইসিস করে কিভাবে আমরা ইররটাকে ফাইন্ডিং করতে পারি অটোমেটিক্যালি সেটা দেখলাম। ফাইন্ডিং কিভাবে, জাস্ট অটোমেটেড টেস্টিং এ এটা ফাইন্ড আউট করা হলো যেটা এক্সপেক্টেড আউটপুটের সাথে অ্যাকচুয়াল আউটপুটের কোনো ডিফারেন্স আছে, ডিফারেন্স আসলে একটাই এরর সে জেনারেট করবে, যে এই জায়গায় যে ইনপুটটা আমরা দিলাম ওই ইনপুটের ক্ষেত্রে একটা আমরা আগে আমাদের ইনপুট ডিজাইন করা থাকে, এক একটা ইনপুট আমরা দিচ্ছি কল পার্টে, সেই কল পার্টের পরে অ্যাজারশন পার্টে শেষে ফাইন্ড আউট করছে এই ইনপুটের ক্ষেত্রে ইনপুট আছে না, যেমন 5.5 যে ইনপুটটা দিলাম তার ক্ষেত্রে একটা ইনপুট ইরর জেনারেট হয়ে গেছে। এটা দেখলাম। লাইনে আমরা হলো টপ ডাউন এবং বটম আপ অ্যাপ্রোচ কিভাবে কাজ করে ইউনিট টেস্টিং সেটা দেখলাম। এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে যতটুকু আমরা মোটামুটি ডিসকাস করেছি এইখানে আমরা বুঝতে পেরেছি কিনা একটু বড় যদি কোশ্চেন থাকে সেখানে আমরা একটু ডিসকাস করি। নাই কোনো কোশ্চেন নাই তাই তো? হ্যাঁ, সব ব্রিলিয়ান্ট সবাই আছে। হ্যাঁ কি বলো? স্যার সেকেন্ড সিটের প্রশ্নটা নিয়ে একটু বলবেন বলছিলেন। না আজকে তো
ক্লাস আছে না এরপরে কি অবস্থা? 12টা থেকে আরে সিটি আছে। এক্সাম আছে সিটিএস তোমাদের সিটি আছে তাহলে তো আর সময় নেই। আচ্ছা ওই কোশ্চেনটা যেটা ছিল তাহলে নেক্সট ক্লাসে আবার একটু দেখাই দেবেন, আগেই তাহলে দেখাই দিতে হবে, কোশ্চেন বের করে রাখতে হবে, আগে দেখিয়ে পরে ক্লাস শুরু করব। কোশ্চেনের অ্যান্সার তো আমি বলে দিছিলাম না তোমাদের কোনটা কি অ্যান্সার হবে? ফার্স্টেরটা বলছি ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে যাও। ফাইজুর রহমান আছো? ফাইজুর, আওয়াল, Yes, sir. Yes, sir. জহিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট মোহাম্মদ স্যার। আব্দুল মামুন, মাহবুব জামান ইমন, Present, sir. বিথি, প্রেজেন্ট প্লিজ। নুর আলম সিদ্দিক, Yes, sir. Sir, Nurul Siddiq আছে, sir. মাহাদি আহমদ, Yes, sir. নাবিলা, ইয়েস স্যার। ইমাম হাসান, স্যার নেট প্রবলেম স্যার, ও হসপিটালে তো। দিয়ে দিছি। আর তোমাদের একটা কমন ঘোষণা, আমাদের শনিবার একটা ইয়ে আছে, আইটিপি এর একটা প্রোগ্রাম আছে, সবাই জয়েন করবে 5টার সময়। ঠিক আছে, নাবিলা ওখানে অ্যাঙ্করিং করবে কিন্তু, তাই না নাবিলা? জি স্যার। হ্যাঁ, এই অ্যাঙ্করিং স্ক্রিপ্ট আমার সাথে একটু শেয়ার করো। জি আবু বকর সিদ্দিক,